আজকে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র সেট 1 এর সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। দেখো প্রথম ইউনিট টেস্টে তোমাদের হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা এবং তোমাদের 1 থেকে 3 নম্বর বা 4 নম্বর লেসন পর্যন্ত পড়তে হয়। কোনো লেসনে কোনো স্কুলে 3 নম্বর লেসন পর্যন্ত এবং কোনো স্কুলে 4 নম্বর লেসন পর্যন্ত পড়তে হয়। তার সঙ্গে হচ্ছে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল এগুলো তোমাদের থাকে। তো গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল তোমাদের যে পাঠ্য বইয়ের লেসনের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো প্র্যাকটিস করবে। তার মধ্যে থেকে তোমাদের গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং এগুলো দেওয়া হয়। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। এখানে প্রথমে বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখো রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে। প্যাসেজটি তোমাদের লেসন 1 দ্য বুক অফ নেচার সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। প্যাসেজটি পড়তে হবে, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তো কী বলা হচ্ছে, ইউ নো, ইউ মানে হচ্ছে তুমি, নো মানে হচ্ছে জানা। তো তুমি জানো, অফকোর্স মানে অবশ্যই, দ্যাট মানে যে, আওয়ার আর্থ অর্থাৎ আমাদের পৃথিবী, ইজ মানে হয়, ভেরি ভেরি ওল্ড মানে খুব খুব পুরনো, ওল্ড মানে হচ্ছে পুরনো অর্থাৎ অনেক অনেক দিনের পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড অর্থাৎ মিলিয়ন মিলিয়ন মানে লক্ষ লক্ষ বছরের পুরনো হচ্ছে আমাদের এই পৃথিবী। ওকে, এখানে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে এই কথাগুলো চিঠিতে বলছেন, ঠিক আছে, বা লিখছেন। And for a long long time there were no men or women living in it. তো দেখো and for a long long time মানে for a long long time মানে হচ্ছে অনেক অনেক দিন ধরে, there were no men or women কোনো পুরুষ অথবা মহিলা, ঠিক আছে, লিভিং ইন ইট এখানে বসবাস করতেন। অর্থাৎ অনেক অনেক দিন আগে এই পৃথিবীতে কিন্তু কোনো পুরুষ মহিলা অর্থাৎ কোনো মানুষই বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম, তো বিফোর দ্য মেন কেম মানে হচ্ছে মানুষ আসার আগে, কেম মানে হচ্ছে আসা, এসেছিল আর কি, অর্থাৎ মানুষ আসার আগে বা মানুষ সৃষ্টি হওয়ার আগে দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র ছিল অ্যানিম্যালস অর্থাৎ জীবজন্তু ছিল এই পৃথিবীতে। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস এবং এই অ্যানিম্যালস বা এই জীবজন্তু আসার আগে কী ছিল, দেয়ার ওয়াজ আ টাইম একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ যখন হচ্ছে কোনো প্রাণেরই, নো কাইন্ড অফ লাইফ, লাইফ মানে হচ্ছে প্রাণ, অর্থাৎ কোনো প্রকার প্রাণেরই কী ছিল না, এক্সিস্টেড অন দ্য আর্থ, এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব, এই পৃথিবীতে কোনো প্রকার প্রাণের অস্তিত্বই ছিল না। ঠিক আছে, অর্থাৎ এই পশুদের আসার অর্থাৎ জীবজন্তু প্রথমে এসেছিল, তো এবং জীবজন্তুর আসার আগে সেই সময় কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তো জীবজন্তু আসার পর তারপরে হয়েছিল কি, মানুষ এসেছিল আর কি। তো এরপর, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ so full today of all kinds of animals and men to be without them. তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কি শক্ত বা কঠিন, অর্থাৎ এটা কঠিন, টু ইমাজিন, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা, এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবীটাকে কল্পনা করা কঠিন, হুইচ ইজ সো ফুল টুডে যেটা আজকের দিনে একবারে পুরোপুরি মানে ফুল মানে কি পূর্ণ আর কি, ঠিক আছে, সমস্ত জীবজন্তু মানুষে পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন অর্থাৎ সমস্ত রকমের জীবজন্তু এবং মানুষের দ্বারা এই পৃথিবীটা যে আজকের দিনে পরিপূর্ণ, টু বি উইদাউট দেম, তো একসময় কিন্তু এই সব কিছুর ছাড়াই ছিল এই পৃথিবীটা অর্থাৎ এই বিভিন্ন রকমের জীবজন্তু এবং মানুষ এইসব কিছুই ছিল না একসময় পৃথিবীতে, এটা কল্পনা করাও কিন্তু একটা কঠিন ব্যাপার। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. তো এখানে কি বলা হচ্ছে দেখো, বাট মানে কি কিন্তু, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং তারা, হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করে বা গবেষণা করেন আর কি, অ্যান্ড থট আ গ্রেট ডিল এবং চিন্তা ভাবনা করে এই সমস্ত নিয়ে, অ্যাবাউট দিস ম্যাটার্স এই ব্যাপারটা নিয়ে, যে পৃথিবীতে কীভাবে প্রাণের সৃষ্টি হলো, কীভাবে মানুষ এলো, কীভাবে জীবজন্তু এলো, এই ব্যাপারগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে এবং যারা বিজ্ঞানী রয়েছে, ঠিক আছে, তারা টেল আস তারা আমাদেরকে বলেন বা আমাদেরকে এই তথ্য দেন কি না, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম যে একটা সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট যখন পৃথিবীটা ছিল খুবই গরম, টু হট মানে খুবই গরম ছিল, অত্যন্ত উত্তপ্ত ছিল আর কি, ফর অ্যানি লাইভিং বিং টু লিভ অন ইট অর্থাৎ যে কোনো প্রকার প্রাণের এখানে
বেঁচে থাকার ক্ষেত্রে বা বসবাস করার জন্য কিন্তু এটা পৃথিবীটা খুবই গরম ছিল, অর্থাৎ পৃথিবীটা এতটাই গরম ছিল যে এই সময় কিন্তু কোনো রকম প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফজিলস, ফজিলস মানে হচ্ছে দ্য রিমেন্স অফ দ্য অ্যানিমেলস, ওকে, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস হ্যাভ দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যান্ড মানে এবং, ইফ মানে হচ্ছে যদি, উই রিড আমরা পড়ি, দেয়ার বুকস মানে হচ্ছে তাদের বইপত্র যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি এবং স্টাডি করি বা পড়াশোনা করি বা গবেষণা করি, দ্য রক্স অ্যান্ড দ্য ফজিলস, রক্স মানে হচ্ছে কি পাথর বা পাহাড় পর্বত, এইগুলোকে যদি আমরা স্টাডি করি, অ্যান্ড ফজিলস, ফজিলস মানে হচ্ছে কি দ্য রিমেন্স অফ দ্য ওল্ড অ্যানিমেলস, অর্থাৎ পুরনো যে জীবজন্তু তাদের যে ছাপ থেকে যায় পাথরের গায়ে সেটাকে বলা হয় কি ফজিলস বা জীবাশ্ম। তো এইগুলোকে যদি আমরা দেখি, পড়াশোনা করি বা এইগুলো নিয়ে গবেষণা করি এবং তাদের এই সমস্ত বিজ্ঞানীদের যদি আমরা বইপত্রগুলোকে পড়ি, তাহলে দেখো উই ক্যান আওয়ারসেলভস সি, আমরা নিজেরাই বুঝতে পারবো বা নিজেরাই দেখতে পাবো কি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটা হ্যাঁ এইরকমই ছিল আর কি। অর্থাৎ পৃথিবীটা যে খুবই গরম ছিল এবং সেই সময় কোনো প্রাণের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। যদি আমরা এই বিভিন্ন রকমের যে মানে বিভিন্ন যে বিজ্ঞানী রয়েছে তাদের বইপত্র যদি আমরা পড়ি এবং গবেষণা করে দেখি পাথর এবং জীবাশ্ম এইগুলোকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে হ্যাঁ পৃথিবীটা একসময় খুবই গরম ছিল এবং সে সময় কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। তো এই প্যাসেজটা আমাদের রয়েছে, প্যাসেজ থেকে যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলো দেখো আমরা এবার করব। প্যাসেজের বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটাও এখান থেকে কিন্তু পড়তে পারো। তো দেখো এখানে প্রথমে নাম্বার এতে দেওয়া আছে, আফটার রিডিং দ্য অ্যাবাভ প্যাসেজ আনসার দ্য কোয়েশ্চেন্স। ওপরে যে প্যাসেজটি আমরা পড়লাম সেটা পড়ার পরে আমাদের এখানে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে এবং 4টি প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 4 দুগুণে 8 নম্বর। নাম্বার এতে রয়েছে, হাউ ডু উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ, অর্থাৎ আমরা পুরনো যে পৃথিবী রয়েছে আমাদের, এই পুরনো পৃথিবী সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি। পুরনো পৃথিবী বলতে কি আমাদের পৃথিবীর যে আগের যে ঘটনা সেইগুলোকে আমরা কিভাবে জানতে পারি। তো আমরা উত্তরটা কি লিখবো দেখো, উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ ফ্রম দ্য রক্স, ফজিলস অ্যান্ড বুকস, অর্থাৎ আমাদের পৃথিবীর আগেকার দিনের যে ঘটনা, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি কোথা থেকে, রক্স মানে পাথর বা পাহাড় পর্বত সেখান থেকে, ফজিলস মানে জীবাশ্ম থেকে, অ্যান্ড বুকস এবং বই পড়ে, ঠিক আছে, বিজ্ঞানীদের বই পড়ে আমরা জানতে পারি। এরপর হোয়াই ডিডেন্ট লাইফ এক্সিস্ট ওয়ান্স, অর্থাৎ এক সময় কেন এই কোনো লাইফ বা কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, কেন না পৃথিবীটা খুবই গরম ছিল তার জন্য কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তো সেটা আমাদের ইংলিশে লিখতে হবে। তো আমরা কী লিখবো, বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট দেন, বিকজ মানে কি কারণ দ্য আর্থ মানে পৃথিবীটা, ওয়াজ মানে ছিল, টু হট মানে খুবই গরম ছিল, দেন মানে হচ্ছে তখন, অর্থাৎ কারণ তখন পৃথিবীটা খুবই গরম ছিল যার জন্য কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এরপর দেখো 3 নম্বরে দেখে, অ্যাকর্ডিং টু রাইটার হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে, অ্যাকর্ডিং টু রাইটার মানে লেখকের মতে, হাউ ওল্ড মানে কত পুরনো, ইজ আওয়ার আর্থ আমাদের এই পৃথিবীটা লেখকের মধ্যে কত পুরনো আর কি, কত দিনের আগেকার এই পৃথিবী। তোমরা উত্তর কী লিখবো, অ্যাকর্ডিং টু রাইটার আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমাদের পৃথিবীটা অনেক দিনে পুরনো, লক্ষ লক্ষ বছর আগেকার পুরনো, ঠিক আছে। এই লাইনগুলো উত্তরগুলো কিন্তু আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের তথ্যগুলো নিয়ে এই উত্তরগুলোকে সাজিয়ে লিখতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, অর্থাৎ হোয়েন মানে কি এখানে কখন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব আর কি, ঠিক আছে, অন দ্য আর্থ পৃথিবীতে কখন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এখানে আমরা উত্তর কী লিখবো, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, ঠিক আছে। অর্থাৎ এই লাইনগুলো উত্তরগুলো কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে নিয়ে লিখতে হবে। আমরা উত্তরটা কী লিখেছি, বিফোর দ্য মেন কেম মানে হচ্ছে মানুষের আসার আগে, অর্থাৎ মানুষ আবির্ভাব হওয়ার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস শুধুমাত্র সেই সময় জীবজন্তু ছিল, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস এবং অ্যানিম্যালস বা জীবজন্তুদের আসার আগে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, কোনো প্রকার প্রাণেরই অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে এসেছিল জীবজন্তু, তারপরে এসেছিল মানুষ, অর্থাৎ জীবজন্তুদের আসার আগে পৃথিবীতে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এরপর নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সঠিক উত্তর পাশে টিক এবং ভুল উত্তরের পাশে এখানে এফ লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে।
নাম্বার 1-এ কী দেওয়া হচ্ছে, বিফোর অ্যানিম্যালস দেয়ার ওয়ার অনলি হিউম্যান বিংস। তো এখানে কী বলা হয়েছে দেখো, বিফোর অ্যানিম্যালস মানে হচ্ছে জীবজন্তুদের আসার আগে দেয়ার ওয়ার অনলি হিউম্যান বিংস মানে শুধুমাত্র কী ছিল, মানুষ ছিল। হিউম্যান বিংস মানে হচ্ছে মানুষ, ওটা জীবজন্তুদের আসার আগে পৃথিবীতে শুধুমাত্র মানুষ ছিল। এটা ঠিক না ভুল? এটা ভুল তথ্য। ঠিক আছে, জীবজন্তুদের আসার আগে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। তো প্রথমে জীবজন্তু এসেছিল, তারপর মানুষ এসেছিল। তো আমরা এটা এফ লিখবো। 2 নম্বরে হচ্ছে উই ক্যান নট ইজিলি ইম্যাজিন আওয়ার ওল্ড আর্থ। তো এখানে বলা হচ্ছে উই ক্যান নট ইজিলি ইম্যাজিন মানে হচ্ছে কল্পনা করা। আওয়ার ওল্ড আর্থ আমাদের এই পৃথিবীটাকে আমরা খুব সহজে কিন্তু কল্পনা করতে পারি না। ঠিক আছে, এটা সঠিক তথ্য। ঠিক আছে, তো আমরা লিখবো টি। আমরা খুব সহজে কিন্তু আমরা পৃথিবীর যে জিনিসপত্র সেগুলোকে সহজে কল্পনা করতে পারি না। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এই প্যাসেজও তোমাদের বইতে নেই এবং বই থেকেও তোমাদের কিন্তু দেওয়া হবে না। অন্য কোনো জায়গা থেকে একটা প্যাসেজ তোমাদের তুলে দেওয়া হবে, একটা আননন প্যাসেজ। এই প্যাসেজটাকে পড়তে হবে এবং তারপর প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে দেখো প্যাসেজটিতে কি দেওয়া আছে, ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ। তো ফরেস্ট মানে কি, জঙ্গল হচ্ছে কি, টাউন মানে হচ্ছে ছোটো শহর, আর সিটি মানে হচ্ছে বড় শহর। তো ছোটো শহর এবং বড় শহর থেকে এই যে জঙ্গল, সেটা কিন্তু অনেক দূরে থাকে। ঠিক আছে, তো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশান উইথ ফরেস্ট। দেখো শো মানে হচ্ছে সুতরাং, পিপল মানুষজন, হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস সুতরাং যে সমস্ত মানুষরা এই ছোট শহর বা বড় শহরে বসবাস করে বা থাকে আর কি, ডু নট থিঙ্ক তারা ভাবে না, দে হ্যাভ অ্যানি কানেকশান উইথ ফরেস্ট যে ফরেস্ট বা জঙ্গলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে, এটা তারা মনে করে না। তারা ভাবে কি জঙ্গলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যেহেতু আমরা জঙ্গল থেকে অনেক দূরে থাকি বা বন থেকে আর কি। ঠিক আছে, এরপরে দেখো বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার which is nothing but wood used in building houses, bridges, plows, paper and many other things. তো দেখো বাট কিন্তু দে আর ডিপেন্ডেন্ট কিন্তু তারা নির্ভরশীল অন ফরেস্ট জঙ্গলের ওপরে। কীভাবে? ফর টিম্বার মানে হচ্ছে কাঠের জন্য, হুইচ ইজ নাথিং বাট উড যেটা কাঠ, উড বলতে কি কাঠ। ঠিক আছে, টিম্বার বলতে যে কাঠের কুড়ির যে কাঠ সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এই কাঠ ছাড়া আর কিছুই নয়। ইউজড ইন বিল্ডিং এবং যেটা দিয়ে তৈরি করা হয় কি, ইউজড ইন বিল্ডিং হাউসেস বাড়ি তৈরির কাজে এই কাঠ ব্যবহার করা হয়। ব্রিজেস মানে ব্রিজ বা সেতু তৈরি করা হয়। প্লাউস লাঙল তৈরি করা হয়। পেপার মানে পেপার বা কাগজ তৈরি করা হয়। অ্যান্ড ম্যানি আদার থিংস এবং আরও অনেক জিনিসপত্র তৈরি করা হয় এই কাঠ থেকে। তো যে আমরা জঙ্গল থেকে অনেক দূরে আছি বলে যে জঙ্গল আমাদের কোনো কাজে আসে না বা জঙ্গলের উপর আমরা নির্ভরশীল নই, তা কিন্তু নয়। ঠিক আছে, জঙ্গল আমাদের অনেক সমস্ত কাজেই কিন্তু লাগে। আর সবথেকে বড় কথা, জঙ্গল থেকে আমরা কী পাই? অক্সিজেন পাই গাছ থেকে। এরপর দেখো পিপল ইন ভিলেজ অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস। তো পিপল ইন ভিলেজ মানে হচ্ছে গ্রামে যে সমস্ত মানুষরা বসবাস করে বা থাকে, তারা কী করে? অলসো ইউজড তারাও কি ব্যবহার করে, উড মানে হচ্ছে কাঠ, ফর কুকিং দেয়ার মিলস তাদের খাবারটা রান্না করার জন্য। কুকিং মানে হচ্ছে রান্না করা, আর মিল মানে হচ্ছে খাবার। তাদের খাবার রান্না করার জন্য তারা জঙ্গলের উপর নির্ভর করে, যেহেতু জঙ্গল থেকে তাদের কাঠের প্রয়োজন হয়। ইন দ্য পাস্ট মানে অতীতকালে বা অতীতে, দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড। তো দেখো ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতে, দেয়ার ওয়াজ নো ফিয়ার মানে কোনো ভয় ছিল না, অফ শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, অফ উড মানে কাঠের ঘাটতির কোনো ভয় ছিল না, যে কাঠ ফুরিয়ে যাবে এরকম কোনো ব্যাপার ছিল না, কারণ সেই সময় প্রচুর বন জঙ্গল ছিল। ঠিক আছে, বাট থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড স্কারসিটি অফ ফায়ারউড। তো দেখো বাট মানে কিন্তু, থটলেস মানে হচ্ছে অবিবেচিত আর কি, অবিবেচনাভাবে কোনো রকম বিচার না করে আর কি। কাটিং অফ ট্রিজ মানে গাছ কাটা। হ্যাভ ক্রিয়েটেড সৃষ্টি করেছে স্কারসিটি মানে হচ্ছে কি ঘাটতি আর কি। ঠিক আছে, কম হয়ে যাওয়া আর কি। অফ ফায়ারউড মানে হচ্ছে জ্বালানি কাঠ। ঠিক আছে, কিন্তু বর্তমানে কী হচ্ছে না, অবিবেচনাভাবে কোনো রকম বিবেচনা না করে যেভাবে গাছ কাটা হয় আর কি, সেভাবে গাছ কাটার ফলে বর্তমানে জ্বালানি কাঠের কিন্তু অভাব দেখা দিয়েছে। ইট হ্যাজ অলসো কজড সোয়েল এরোশন মানে হচ্ছে মৃত্তিকা ক্ষয় আর কি, বা মাটি ক্ষয়ে যাওয়া। তো গাছ কেটে ফেলার ফলে এই মাটি ক্ষয়ে যাওয়ার যে কারণ সেটাও হয়েছে।
অ্যান্ড লেস রেনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাতটাও কিন্তু কমে গেছে। উই ক্যান হাউএভার মানে যাই হোক, ঠিক আছে, উই ক্যান হাউএভার ওভারকাম দ্য প্রবলেমস বাই স্টপিং destruction of forests and planting more trees। দেখো উই ক্যান হাউএভার ওভারকাম মানে হচ্ছে কোনো কিছুকে কাটিয়ে ওঠা। এই যে সমস্যাটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি, কাঠ বা গাছের সমস্যা, যেটা গাছ কমে যাচ্ছে বা কাঠ কমে যাচ্ছে, এটাকে আমরা ওভারকাম করতে পারি বা কাটিয়ে উঠতে পারি কীভাবে? দ্য প্রবলেমস মানে এই সমস্যাটা, বাই স্টপিং মানে স্টপ মানে কি, বন্ধ করে কি বন্ধ করে, ডিস্ট্রাকশন অফ ফরেস্টের যে ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, ঠিক আছে, বন জঙ্গলের যে ধ্বংস, সেই ধ্বংসটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ, এবং আরও অনেক গাছ লাগিয়ে, প্ল্যান্টিং মানে হচ্ছে গাছ লাগানো, তো যদি আমরা আরও অনেক গাছ লাগাই এবং বন জঙ্গল ধ্বংসটা যদি আমরা না করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এখানে এই প্যাসেজটা দেওয়া হয়েছে, এখান থেকে ধরো প্যাসেজের বাংলা অনুবাদটাও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটা এখান থেকে পড়তে পারো। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা দেখব। প্রথমে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে এবং 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, হোয়াই ডু পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশান উইথ ফরেস্ট। দেখো, হোয়াই ডু পিপল ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক মানে হচ্ছে ছোটো শহর এবং বড় শহরের মানুষেরা কেন ভাবে যে দে হ্যাভ নো কানেকশান, তাদের কোনো কানেকশান নেই, উইথ ফরেস্ট মানে হচ্ছে বন জঙ্গলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এটা কেন তারা ভাবে। তো কী লিখবো আমরা, দেখো, ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, অর্থাৎ জঙ্গল ছোটো শহর এবং বড় শহর থেকে অনেক দূরে রয়েছে। তো পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস, সুতরাং এই যে ছোটো শহর এবং বড় শহরে যে মানুষরা থাকে, ঠিক আছে, থিঙ্ক তারা ভাবে দ্যাট দে হ্যাভ নো কানেকশান উইথ ফরেস্ট, তার জন্য তারা ভাবে কি জঙ্গলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এরপরে দেখো, ফর হোয়াট পারপাস ডু উই ইউজ উড, আমরা কি উদ্দেশ্যে এই কাঠ ব্যবহার করি, কাঠ আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, আমাদের যানবাহন, ঘরবাড়ি তৈরি করতে, সেতু নির্মাণ করতে, লাঙল তৈরি করতে, এছাড়া কাঠের বিভিন্ন আসবাবপত্র আমরা তৈরি করি, তো সেগুলোই কিন্তু আমাদের ইংলিশে লিখতে হবে। তো উই ইউজ উড ফর বিল্ডিং হাউসেস, ব্রিজেস, প্লাউজ, পেপার অ্যান্ড ম্যানি আদার থিংস। পিপল ইন ভিলেজেস অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস। এই উত্তরগুলো কিন্তু আমরা যে প্যাসেজটা পড়লাম তার মধ্যেই আছে, সেখান থেকে কিন্তু আমরা উত্তরগুলোকে লিখেছি, তোমরাও সেখান থেকে কিন্তু খুঁজে এর উত্তরগুলোকে তোমরা লিখবে, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে উত্তরগুলো খুঁজে বের করার। এরপরে দেখো নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটি পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এখানে এই শূন্যস্থানগুলোকে সম্পূর্ণ করে লিখতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1, পিপল ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস আর অলসো, এরপরে কী হবে সেটা লিখতে হবে, প্যাসেজের মধ্যেই রয়েছে, এরপরের অংশটা আমাদের লিখতে হবে। তো পিপল ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস আর অলসো ডিপেন্ডেন্ট অন ফরেস্ট, অর্থাৎ ছোটো শহর এবং বড় শহরের মানুষরাও কিন্তু এই ফরেস্ট বা জঙ্গলের উপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল। পিপল ইন ভিলেজেস, তো পিপল ইন ভিলেজেস মানে হচ্ছে গ্রামের মানুষরা কী হবে এখানে, অলসো ইউজড উড ফর কুকিং দেয়ার মিলস, অর্থাৎ গ্রামের মানুষেরাও কিন্তু কাঠ ব্যবহার করে তাদের খাবার রান্না করার জন্য, ঠিক আছে, এগুলো আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, পরের অংশগুলো আমাদের সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, তো আমরা এখান থেকে লিখলাম। পরেরটা হচ্ছে নাম্বার 3, দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড ইন দ্য, এরপর কী হবে, ইন দ্য পাস্ট। তো দেয়ার ওয়াজ নো ফিয়ার মানে কোনো ভয় ছিল না, অফ শর্টেজ মানে ঘাটতির, অফ দ্য উড মানে কাঠের, ইন দ্য পাস্ট মানে অতীতকালে যে কাঠ বা এই যে জ্বালানি এগুলো ফুরিয়ে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না, ঠিক আছে, সেই সময় প্রচুর বন জঙ্গল ছিল। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে দেখো নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস ইভেন ইন ব্র্যাকেটস। তো এখানে কি বলা হচ্ছে, এই যে ভার্বের এই যে ভার্বগুলো দেওয়া আছে, যেমন এখানে ফিনিশ, এই ভার্বের সঠিক ফর্মটা এখানে লিখতে হবে, ঠিক আছে। 1 × 2 = 2। এখানে প্রেজেন্ট ভার্বের 3টে করে ফর্ম হয়, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, অথবা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও লেখা যেতে পারে, মানে যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে সেভাবে লিখতে হবে। তো নাম্বার 1 কী দেওয়া আছে, মাই ফাদার কামস আফটার
আই ড্যাশ মাই হোম টাস্ক। তো দেখো মাই ফাদার কামস মানে আমার বাবা আসলো আফটার আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক, আমি আমার যে কাজ, ঠিক আছে, হোম টাস্ক মানে হচ্ছে বাড়ির কাজ, সেটা করার পর আমার বাবা আসলো। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তো এই অংশটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পরের অংশটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। তো আই হ্যাভ ফিনিশড হবে। এরপর দেখো হি ডিড নট ড্যাশ রিপ্লাই মাই লেটার। তো কী হবে, হি ডিড নট, এখানে দেখা যায় ডিড নট দেওয়া যায়, তো রিপ্লাইয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে রিপ্লাইটাই হবে। হি ডিড নট রিপ্লাই মাই লেটার, সে আমার চিঠির উত্তর দেয়নি, ঠিক আছে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। 1 × 2 = 2 নাম্বার। প্রথমে কী রয়েছে দেখো, দিস ইজ ড্যাশ ইউনিক বক্স। এখানে ইউনিক বক্স, এর আগে এ হবে না অ্যান হবে, এখানে কিন্তু আমাদের হবে ইউনিক। এখানে কিন্তু যদিও এটা হচ্ছে ইউ ভাওয়েল, তো ভাওয়েলের আগে আমাদের কী হয়, অ্যান হয়, কিন্তু এখানে এ হবে, ঠিক আছে। এখানে অ্যান হবে না, এখানে লিখবো এ, যেহেতু এটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে তার জন্য। তো দিস ইজ আ ইউনিক বুক, মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক, কী হবে এখানে উইথ অ্যাটেনশন, আমার বাবা এই বইটা মনোযোগ সহকারে পড়েছেন আর কি, ঠিক আছে। এরপর নাম্বার 4 ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 4 = 4। 1 নম্বর দেখা রয়েছে ইয়োর বিহেভিয়ার ওয়াজ ড্যাশ, এখানে দেখা যাচ্ছে গ্রেসফুল দ্যান আদার্স। তো পুট প্রপার ডিগ্রি ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে সঠিক ডিগ্রি লিখতে হবে, ঠিক আছে। ডিগ্রি কোনগুলো, একটা হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে। তো 3টি করে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। তো 3টি করে হয়, তো এখানে যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে কী বলা হচ্ছে, ইয়োর বিহেভিয়ার ওয়াজ ড্যাশ দেন আদার। তো এখানে যেহেতু দেন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে। তো এখানে আমরা কি গ্রেসফুল, এটার কম্পারেটিভ ডিগ্রি লিখবো মোর গ্রেসফুল, ঠিক আছে। ইয়োর বিহেভিয়ার ওয়াজ মোর গ্রেসফুল দেন আদার্স। তোমার যে বিহেভিয়ার মানে হচ্ছে স্বভাব চরিত্র, ঠিক আছে, বা আচার আচরণ আর কি, তোমার আচার আচরণ অন্যান্যদের থেকে আরও অনেক ভালো আর কি, ঠিক আছে, বেশি ভালো। এরপর আই প্রেফার টি ড্যাশ কফি। তো আই প্রেফার টি, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসাতে হবে। তো আই প্রেফার টি, আমি চায়ের প্রেফার টি টু কফি, অর্থাৎ আমি চা পছন্দ করি কফির থেকে চা ভালো বেশি পছন্দ করি। তো এখানে টু হবে, এখানে কিন্তু ফ্রম হবে না, ঠিক আছে। আই প্রেফার টি টু কফি। দিস ড্যাশ দেওয়া আছে, এখানে চাইল্ড রয়েছে, সিম্পলিসিটি, এখানে রয়েছে দেখো চার্মড অল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাফিক্স টু দ্য রুট ওয়ার্ড। এখানে এই যে চাইল্ড রয়েছে এর সঙ্গে সাফিক্স যোগ করতে হবে। সাফিক্স মানে হচ্ছে এই চাইল্ড ওয়ার্ডের পরে কয়েকটা লেটার যোগ করতে হবে, আর প্রেফিক্স মানে হচ্ছে এর আগে যোগ করতে হবে। তো সাফিক্স যেহেতু বলা হয়েছে এখানে পরে যোগ করতে হবে। তো কী হবে, দিস চাইল্ড সিম্পলিসিটি চার্মড অল। তো দিস চাইল্ডহুড হবে এখানে, ঠিক আছে। চাইল্ড লাইক লিখবো, আমার চাইল্ডহুড হয়, এখানে লিখবো আমার চাইল্ড লাইকটাই এখানে বেশি প্রযোজ্য। তো চাইল্ড লাইক, দিস চাইল্ড লাইক সিম্পলিসিটি মানে এরকম যে শিশুসুলভ যে মানসিকতা, সেটা চার্মড অল সকলকে মুগ্ধ করেছিল। তারপর ডু নট বোর্ড আ রানিং বাস, এখানে বলা এটার মানে কি না, একটা রানিং বাসে উঠো না আর কি, এরকম। এখানে দেওয়া আছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ? তো এখানে যে রানিং বাস, রানিং এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো রানিং বাস এটা তলায় তোমরা দাগ দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন রয়েছে সেকশন সি, রাইটিং স্কিল। 5 নম্বর দেখে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স, গিভ আ মরাল। এখানে একটা স্টোরি বা গল্প লিখতে বলা হচ্ছে। এই আউটলাইনগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে এবং গল্পের একটা মরাল বা নীতি কথা লিখতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো পয়েন্টগুলো। আক্রো মানে হচ্ছে একটি কাক, ফাউন্ড মিট মানে মাংস পেয়েছিল সে একটা, ঠিক আছে, মাংসের টুকরো খুঁজে পেয়েছিল। ফ্লিউ টু আ ট্রি, একটা গাছে উড়ে গিয়েছিল। টু রিলিজ মানে বসার জন্য। দ্য পিস অফ মিট, সেই পিস অফ মানে মাংসের টুকরোটা নিয়ে সেই একটা গাছের ডালে গিয়ে বসেছিল সেটাকে খাবে বলে আর কি। আর ক্লেভার ফক্স, তো একটা চালাক হ্যাক্সেলি সেটা দেখতে পেয়েছিল সেই কাকটাকে। সে টু ক্রো, সে কাকটাকে বলেছিল কি, টু সিং মানে গান গাইতে বলেছিল। মিট ফেল, মাংসের টুকরোটা কাকের মুখ থেকে পড়ে গিয়েছিল। ফক্স টুক ইট, ফক্স সেটাকে কুড়িয়ে নিয়েছিল বা তুলে নিয়েছিল। ওকে, ক্রো স্যাড, তারপর কাক মানে দুঃখী হয়ে পড়লো। ফ্লিউ অ্যাওয়ে এবং উড়ে চলে গেল। তো এইগুলো থেকে আমরা গল্পটা লিখব। তো গল্পটার আমরা নাম দিচ্ছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, অর্থাৎ
এখানে খ্যাক্সিয়ালি এবং হচ্ছে দ্য ক্রো, মানে ঠিক আছে, এটা সম্পর্কে লিখছি। অথবা দ্য ফুলিশ ক্রো এরকমও কিন্তু আমরা নামটা দিতে পারতাম, ঠিক আছে। তোমরা যে কোনো একটা যেভাবে হোক নামটা দেবে। তোমরা নামটা দেওয়ার পর দেখো লিখছি ওয়ান ডে মানে একদিন, আ ক্রো একটা কাক, টোল মানে চুরি করে এনেছিল, আ পিস অফ মিট এক টুকরো মাংস, অ্যান্ড এবং ফ্লিউ অ্যাওয়ে এবং উড়ে গিয়েছিল, উইথ ইট এটা নিয়ে, অর্থাৎ মাংসের টুকরোটাকে নিয়ে, ইন হার বিক তার ঠোঁটে করে নিয়ে উড়ে চলে গিয়েছিল। হি স্যাট অন আ ব্রাঞ্চ অন আ ট্রি এবং সে অর্থাৎ এই কাকটা একটা গাছের ডালে গিয়ে বসেছিল। আ ক্লেভার ফক্স স ইট একটা চালাক ফক্স বা খ্যাক্সিয়ালি সেটা দেখতে পেয়েছিল। হি ওয়াজ গ্রিডি সে খুব লোভী হয়ে পড়েছিল, ঠিক আছে। হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট সে মাংসের টুকরোটা পেতে চেয়েছিল, সে খ্যাক্সিয়ালিটা আর কি, ঠিক আছে, কাকের কাছ থেকে। সো দ্য ফক্স ওয়াকড টু দ্য ফুট অফ দ্য ট্রি, তো কী করলো, সুতরাং সো মানে কি সুতরাং, সুতরাং দ্য ফক্স অর্থাৎ খ্যাক্সিয়ালিটা ওয়াকড মানে হেঁটে গেল, টু দ্য ফুট অফ দ্য ট্রি সেই গাছের নিচে আর কি, ফুট বলতে গাছের নিচে যেখানে কাকটা বসেছিল সে ডালে, সেই ডালের নিচে গেল আর কি হেঁটে খ্যাক্সিয়ালিটা। গুড মর্নিং মিস ক্রো এবং সেখানে গিয়ে সে কী বললো, গুড মর্নিং, কাককে বললো গুড মর্নিং মিস ক্রো, ঠিক আছে, এরকম করে বললো। লাউডলি সেড দ্য ফক্স টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ক্রো, অর্থাৎ লাউডলি মানে কি উচ্চ স্বরে এই কথাটা বললো, গুড মর্নিং মিস ক্রো এই কথাটা খ্যাক্সিয়ালিটা খুব জোরে উচ্চ স্বরে বললো। সেড দ্য ফক্স অর্থাৎ ফক্স বললো টু ড্র অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করার জন্য, অফ দ্য ক্রো কাকের মনোযোগ আকর্ষণ করার জন্য সে মানে জোর গলায় বললো গুড মর্নিং মিস ক্রো এই কথাটা। হি আগেইন সেড সে আবার বললো, হাউ নাইস ইউ লুক টুডে তোমাকে আজকে কতই না সুন্দর দেখাচ্ছে। হাউ বিউটিফুল ইউর ব্রাইট আইজ তোমার উজ্জ্বল চোখগুলো কতই না সুন্দর। অ্যান্ড গ্লসি ফিদার্স আর এবং তোমার যে ফিদার্স মানে কি পালকগুলো কি চকচকে, গ্লসি মানে হচ্ছে চকচকে, চকচকে পালক তোমার রয়েছে। এইভাবে কিন্তু কাকটা খ্যাক্সিয়ালিটা কাকের প্রশংসা করতে লাগলো এই কথাগুলো বলে। তো দেখো দ্য ফক্স কন্টিনিউড মানে হচ্ছে খ্যাক্সিয়ালিটা আরও বলে চললো, আরও কি বললো না, ইউ আর সো বিউটিফুল অ্যান্ড ইউর ভয়েস মাস্ট বি ভেরি সুইট, অর্থাৎ বলছে কি ইউ আর সো বিউটিফুল তুমি খুবই সুন্দর, অ্যান্ড ইউর ভয়েস তোমার গলার স্বর, মাস্ট বি ভেরি সুইট অবশ্যই খুব সুইট মানে খুব মিষ্টি হবে তোমার গলার স্বর। মিস ক্রো, ঠিক আছে। দ্য ফক্স রিকোয়েস্টেড অর্থাৎ খ্যাক্সিয়ালিটা করলো রিকোয়েস্টেড করলো মানে রিকোয়েস্ট মানে অনুরোধ করলো আর কি, দ্য ক্রো কাককে, টু সিং আ সং একটা গান গাওয়ার জন্য। দ্য ফুলিশ ক্রো বোকা কাকটি ওয়াজ প্লিজড মানে প্লিজড হয়ে গেল মানে মুগ্ধ হলো আর কি সেই খ্যাক্সিয়ালির কথা শুনে, সে সন্তুষ্ট হলো। অ্যাট দ্য প্রেজ অফ দ্য ফক্স খ্যাক্সিয়ালির যে প্রশংসা সে করেছিল সেই প্রশংসায় কাকটা মানে সন্তুষ্ট হয়ে গেল বা মুগ্ধ হলো। অ্যাজ সুন অ্যাজ সি ওপেন্ড হার বিগ টু সিং এবং যে সে তার মুখটাকে হাঁ করলো গান করার জন্য, দ্য পিস অফ মিট মাংসের টুকরোটা ফেল ডাউন নিচে পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লেভার ফক্স এবং চালাক কাকটা কী করলো, পিকড ইট এটাকে তুলে নিল, পিকড ইট আপ এটাকে তুলে নিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং সেখান থেকে চলে গেল, ঠিক আছে। এইভাবে সেই খ্যাক্সিয়ালিটা কাকের মুখ থেকে মাংসটা নিয়ে নিল। তো এটার আমরা একটা নীতিকথা বা মরাল লিখে দেখো, আ ফ্ল্যাটার্ড মাস্ট বি ট্রাস্টেড। আ ফ্ল্যাটার মানে হচ্ছে কি ধূর্ত, ঠিক আছে, কোনো ধূর্তকে বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে, বিশ্বাস করবে না। তো এইভাবে লিখলাম, তো এইভাবে তোমরা লিখবে। তো দেখো আজকে আমরা তোমাদের হচ্ছে এটার বাংলা অনুবাদটাও আমরা এখানে দিয়েছি, তোমরা চাইলে বাংলাটা এখান থেকে কিন্তু পড়বে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তর আলোচনা করলাম, এবং প্রশ্নোত্তরের যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপটিকে পাবে। তো প্রথমবার যারা ইনস্টল করবে তাদেরকে রেজিস্টার করতে হবে, এখানে নাম, ফোন নাম্বার, ইমেল, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি দেবে, নিজের এরিয়ার নাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এখানে ফোন নাম্বার আর এখানে যে ফোন নাম্বার দিয়েছে সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। তারপরে অ্যাপটিকে তোমরা ব্যবহার করতে পারবে, এবং সেখানে গিয়ে তোমার যে ফ্রি কোর্স রয়েছে এবং পেড কোর্স রয়েছে, চাইলে তোমরা যে কোনো কোর্স সেখান থেকে কিন্তু নিতে পারো। ওকে, তো আর যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।